আদিম কমিউনিস্ট উৎপাদন প্রণালী হলো একেবারে আদিম যুগের কথা। মানুষ তখন নেহাতই অসভ্য অর্থাৎ প্রায় পশু। দলে দলে তখন তারা জঙ্গলে ঘুরে বেড়াতো শিকার ও ফলমূলের সন্ধানে। রক্তের সম্বন্ধ ছিল যাদের সঙ্গে তাদের নিয়ে একটা দল বা ট্রাইব গঠিত হতো। আত্মরক্ষার জন্য শিকার করে খাদ্য জোগাড়ের জন্য এদের বাধ্য হয়ে দলবদ্ধ হয়ে থাকতে হতো। গুহায় গাছে এরা বাস করত। একজনকেই দলের নেতা ঠিক করে দিত। সে শিকারে বা ফলমূল জোগাতে কার কি কাজ হবে তা ভাগ করে দিত। অর্থাৎ শ্রমবিভাগ এদের সমাজেও কিছু কিছু ছিল। মেয়েরা হয়তো ফলমূল জোগাড় করে বেড়াতো আর পুরুষেরা যেত শিকারে। দিনের শেষে এরা যা পেত তাই সবাই মিলে খেত। দিনের খাবার এদের ছিল খুব অনিশ্চিত। একদিন হয় যেত প্রচুর শিকার, একদিন হয়তো একেবারে ফাঁকা যেত। কিন্তু বাড়তি যেদিন হতো সেদিনের খাবার থেকেও কিছু সঞ্চয় করে রাখা সম্ভব ছিল না। মাংস বা ফলমূল কিছু টিকতো না, পচে যেত। এদের সমাজের উৎপাদন প্রণালীর বৈশিষ্ট্য তাহলে দেখতে পাচ্ছি, প্রথমত সবাই মিলে উৎপাদন করত, দ্বিতীয়ত সবাই মিলে ভোগ করত, তৃতীয়ত ধনী গরিব ভেদাভেদ ছিল না, তাই শ্রেণী বলে কিছু ছিল না, চতুর্থত কিছু সঞ্চয় করাও সম্ভব ছিল না। এই রকম সমাজ কিন্তু বেশি দিন টিকলো না। তাদের উৎপাদন ক্ষমতা অর্থাৎ জিনিসপত্র তৈরির ক্ষমতা ক্রমেই বেড়ে যেতে লাগলো। ক্রমে ক্রমে এরা আগুন আবিষ্কার করলো, পাথর কেটে ধারালো অস্ত্র তৈরি করা শিখলো, পশুপালন শিখলো, চাষবাস শিখলো। তখন আর জঙ্গলে আহারের সন্ধানে ঘুরে বেড়াতে হতো না। কতগুলো ট্রাইব পশুপালনের দিকে ঝুঁকে পড়ল। তারা তাদের ছাগল, ভেড়া ইত্যাদি নিয়ে এই মাঠ ও মাঠ করে বেড়াতে লাগলো। আর কতগুলো ট্রাইব কৃষিকাজ আরম্ভ করলো। ধীরে ধীরে তারা লাঙ্গল আবিষ্কার এবং পশু শক্তির সাহায্য নিয়ে কাজ করে নিজেদের পরিশ্রম অনেকখানি হালকা করে নিল। এমনি করে উৎপাদন ক্ষমতা যখন বেড়ে গেল, তখন তাদের বাড়তিও কিছু থাকতে লাগলো। চাষের ফসল ও পশু দুটোই বাড়তি হলে নষ্ট হবার ভয় থাকে না। প্রথম প্রথম একটা ট্রাইব তাদের বাড়তি জিনিসপত্র অন্য একটা ট্রাইবের বাড়তি জিনিসপত্রের সঙ্গে বিনিময় করতে লাগলো। কোনো ট্রাইব হয়তো চামড়া দিয়ে কিছু ধান নিল, এমনি করে বিনিময়ের সূত্রপাত হলো। কিন্তু তখনও বিনিময় আকস্মিক ব্যাপারে ছিল, নিয়মিত একটা কিছু ছিল না। ধীরে ধীরে শ্রমবিভাগও বেড়ে যেতে লাগলো এবং লোকসংখ্যাও বাড়তে লাগলো। এর সঙ্গে সঙ্গে কৃতদাস প্রথা এসে দেখা দিল। আগে একটা ট্রাইবের সঙ্গে অন্য একটা ট্রাইবের ঝগড়া হলে যুদ্ধ লেগে যেত এবং এর ফলে অনেক লোক মারা পড়তো। এখানে যুদ্ধে শেষ হতো। যারা যুদ্ধে বন্দী হতো হয় তাদের মেরে ফেলা হতো, নয় তাদের নিজেদেরই একজন করে নেওয়া হতো। কিন্তু কৃষিকাজ ও পশুপালন আবিষ্কার হওয়ার পর এই সব বন্দীদের নিয়ে জোর করে চাষবাস এবং পশুপালনের কাজ করিয়ে নেবার সুবিধা হলো। এর ফলে যুদ্ধে যারা বন্দী হতো তাদের এক একটা ট্রাইবের দাস হয়ে থাকতে হতো। এমনিভাবে সমাজের দুটো শ্রেণী হয়ে গেল, মনিব আর গোলাম। এইসব শক্তির সংঘাতের ফলে আদিম কমিউনিস্ট সমাজ আর টিকল না। ধীরে ধীরে জমি জমা ও অন্যান্য জিনিসপত্রে ব্যক্তিগত অধিকার চলে আসলো। প্রথম জমি প্রত্যেক বছর ভাগ করে দেওয়া হতো, কিন্তু শেষ অবধি জমিতে ব্যক্তিগত অধিকার দাঁড়িয়ে গেল। এইভাবে বহু যুগ ধরে সমাজে শ্রেণী ও ব্যক্তিগত সম্পত্তির উৎপত্তি হলো। কিন্তু শ্রমবিভাগ বিশেষ ব্যাপক না থাকায় বিনিময় প্রথা খুব সীমাবদ্ধ হয়ে থাকলো। জমিতে ব্যক্তিগত অধিকার স্থাপিত হবার পর দেখতে দেখতে কতগুলো লোক খুব শক্তিশালী হয়ে উঠতে লাগলো। অধিকাংশ জমিজমা এদের হাতে গিয়ে পড়ল। এরা নিজেদের সম্পত্তি রক্ষার জন্য ছোট ছোট সৈন্যদল তৈরি করলো। এরাই হলো ছোট ছোট রাজা। এই রাজাদের যুদ্ধে হারিয়ে আবার এক একজন বড় রাজা হলো। যুদ্ধে হারাবার পর প্রথম সে পরাজিত রাজার সমস্ত সম্পত্তি নিজে দখল করে নিয়ে রাজাকে ভিটেছাড়া করে দিত। কিন্তু যখন তার রাজ্য এত বড় হয়ে উঠতে লাগলো যে নিজের পক্ষে আর দেখাশোনা করা সম্ভব না, তখন পরাজিত রাজার কাছ থেকে বছর বছর খাজনা বা কর আদায় করেই তাদের ছেড়ে দিত। এমনিভাবে সামন্ত যুগের সৃষ্টি হলো। গ্রিস এবং রোমে কিন্তু কেউ রাজা হতে পারল না। সেখানে তিন শ্রেণীর লোক দেখা দিল। প্রথমে ছোট ছোট স্বাধীন চাষি, নিজেদের জমি তারা নিজেরাই চাষ করত। এরপর দেখা দিল বড় বড় সম্পত্তিওয়ালা লোক, আর এদের অধীনে অনেক কৃতদাস। কৃতদাসদের নিয়ে এই সম্পত্তিওয়ালা লোকেরা চাষবাস করত। এদের ক্ষেত খামারগুলো বলতো ল্যাটিন ফনিগুয়া। এই ফনিগুয়ার মালিকেরা
ক্রীতদাসদের পরিশ্রমের পর পরগাছার মতো বেঁচে থাকতো এবং প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে নানা প্রকার বিলাসিতায় জীবনযাপন করত। এদের বিলাসিতার জিনিসপত্র জোগাড় করবার জন্য বণিক শ্রেণীর উৎপত্তি হলো। বণিকরা দেশে বিদেশ থেকে নানা রকম বিলাসিতার সামগ্রী এনে এদের কাছে বিক্রি করত। এমনি এমনই প্রাচীন গ্রিসে এই সব জিনিসপত্র তৈরির জন্য বড় বড় কারখানাও সৃষ্টি হয়েছিল। সেগুলোকে বলতো এরগাস্টেরিয়া। এখানে বহু সংখ্যক ক্রীতদাস কাজ করত। রোম, গ্রিস, মিশর, ব্যাবিলন, পারস্য প্রভৃতি দেশের সে এক গৌরবময় যুগ গেছে। ক্রীতদাসদের পরিশ্রমের উপর বেচে বড়লোকেরা প্রচুর অবসর পেত। তার ফলে নানা প্রকার সাহিত্য, দর্শন, বিজ্ঞান চর্চা এরা যথেষ্ট উন্নতি করেছিল। কিন্তু এদের এই সমাজও বেশি দিন টিকল না। এদের শাসক শ্রেণী বিলাসিতায় ডুবে অধঃপতিত হলো। যুদ্ধবিগ্রহ করার জন্য চাষীদের সাহায্য নিতে এরা সব সময় বাধ্য হতো, কারণ ক্রীতদাসদের দ্বারা যুদ্ধ করানো সম্ভব নয়। এই স্বাধীন চাষীরা ল্যাটিন ফণিগুয়ার মালিকদের প্রতিযোগিতায় আর নিপীড়নে খুব কষ্ট পাচ্ছিল। চাষীরা এদের কাছ থেকে ধার নিলে শতকরা 40 থেকে 70 মুদ্রা অবধি সুদ দিতে হতো, আর যুদ্ধের ব্যয়ভার চাষীদের ঘাড়েই বেশি চাপত। অথচ যুদ্ধে যেসব জিনিসপত্র বা দাস পাওয়া যেত তার ভাগ তাদের বিশেষ যুক্ত না, কারণ যুদ্ধ পরিচালনার ভার ধনীদের হাতেই ছিল। তারপর এইসব ধনিকদের ধনিকদের নিজেদের মধ্যে দলাদলির অন্ত ছিল না। ক্রীতদাসেরাও যে অত্যাচার নিপীড়ন নিঃশব্দে সবসময় সহ্য করত তা নয়। মাঝে মাঝে প্রচণ্ড দাস বিদ্রোহে ওদের সমাজ ভেঙে চুরে পড়বার অবস্থা হতো। কিন্তু দাসদের ভেতর তেমন সংগঠন না থাকায় একবারও তারা সফল হতে পারেনি। এইসব কারণে এদের সমাজ খুব দুর্বল হয়ে পড়ল এবং বিদেশি শত্রুর আক্রমণে ধ্বংস হয়ে গেল। ক্রীতদাস প্রথার বিনিময়ে প্রচলন অনেকটা বেড়ে গিয়েছিল এবং এর ফলে বিনিময়ের সুবিধার জন্য মুদ্রা বা টাকার উৎপত্তি হলো। তাহলেও বিনিময় কার্য তখন সীমাবদ্ধ ছিল শুধুমাত্র ধনীদের বিলাসিতার জিনিসপত্র এবং ক্রীতদাসই বেশিরভাগ কেনাবেচা হতো। উৎপন্ন জিনিসপত্রের অধিকাংশ স্বাভাবিক উৎপাদন প্রণালীতে তখনও উৎপাদিত হতো। সামন্ত যুগের এই অধ্যায় শেষ হয়ে যাবার পর ধীরে ধীরে ভূমিদাস প্রথার প্রচলন হলো। ভূমিদাসদের নিজেদের জমিতে থাকার অধিকার ছিল না। জমিদার যখন ইচ্ছা তাকে জমি থেকে তাড়িয়ে দিতে পারত। তাকে জমিদারের জমিতে সপ্তাহে 3-4 দিন বিনা বেতনে খেতে যেতে হতো। তার উপরে আবার নানা রকমভাবে জমিদারদের অবয়াব দিতে হতো। স্বাধীন চাষীদের এইসব অত্যাচার থেকে অব্যাহতি ছিল না। যদি কোনো কারণে ফসল নষ্ট হয়ে যেত তবে চাষি বাধ্য হয়ে জমিদারের কাছ থেকে ধার করত এবং একবার ধার করলে তার আর রক্ষা ছিল না। ধীরে ধীরে জমিদার তাকে ভূমিদাসে পরিণত করে ফেলত। প্রথম জমিদারের কাজ ছিল চাষিদের বাইরের শত্রুর আক্রমণ থেকে রক্ষা করা এবং চাষের যাতে উন্নতি হয় তা দেখা, যেমন খাল বা পুকুর কেটে জমিদারদের জলসেচের ব্যবস্থা করা ইত্যাদি। কিন্তু রাজার উৎপত্তির সঙ্গে সঙ্গে দেশ রক্ষার ভার রাজার হাতে গিয়ে পড়ল। জমিদার শুধু তাকে খাজনা দিয়েই খালাস পেত। জমিদারের আয় যখন প্রচুর হয়ে গেল তার চাষের উন্নতির দিকে তার লক্ষ্য থাকল না। অধীনস্থ নায়েব গোমস্তাদের উপর সমস্ত কাজের ভার দিয়ে জমিদার নানা প্রকার আমোদ প্রমোদে জীবন কাটাতে লাগলো। এর ফলে জমিদারদের অত্যাচারের উপর আবার তার কর্মচারীদের অত্যাচার এসে চাষিদের ও ভূমিদাসদের জীবন অতিষ্ঠ করে তুলল। এইসব কারণে বহুবার সমাজে চাষি বিদ্রোহ দেখা দিয়েছিল, কিন্তু চাষিদের ভেতর সংগঠন ও একতার অভাবে এইসব বিদ্রোহ সফল হয়নি। তাছাড়া সামন্ততন্ত্র ধ্বংস করে দিয়ে কীরকম নতুন সমাজ গড়ে তুলবে সে সম্বন্ধে তাদের কোনো সুস্পষ্ট ধারণা ছিল না। এই সময় প্রত্যেক গ্রামের কয়েকজন লোক থাকত। তাদের প্রধান পেশা ছিল চাষিদের যেসব জিনিসপত্র দরকার সেগুলো তৈরি করা, যেমন তাঁতি কাপড় তৈরি করত, মিস্ত্রি লাঙল, ঘরদোর তৈরি করত। এর বদলে চাষি তাদের খাওয়া পরার ভার বহন করত। এরূপ তাঁতি, মিস্ত্রি প্রভৃতিদের বলা হয় কুটির শিল্পী।
কারণ নিজেদের কুটিরে বসে এরা এদের জিনিসপত্র তৈরি করত। যেসব জায়গায় রাজা বা বড় বড় জমিদার বাস করত, সেসব জায়গায় ধীরে ধীরে এক একটা শহর গড়ে উঠল। রাজার সৈন্য সামন্ত, কর্মচারী ইত্যাদি সব সেখানে থাকতো। এর ফলে সেখানকার কুটির শিল্পীদের বেশ কিছু আয় হতো। শহরের কুটির শিল্পীরা যে শুধু সাধারণ ব্যবহার্য জিনিসপত্র তৈরি করত তা নয়, রাজা রাজদের বিলাসিতার জিনিসপত্র অনেক তৈরি করত। এমনিভাবে শহরে কুটির শিল্প বেশ উন্নতি লাভ করলো। শহরে কুটির শিল্পীরা নিজেদের ভেতর প্রতিযোগিতা দূর করে বেশি লাভ করবার জন্য আবার নিজেদের খুব শক্তিশালী সমিতি বা গিল্ড তৈরি করে নিল। প্রত্যেক কুটির শিল্পীকে এই গিল্ডের সভ্য হতে হতো, যাতে উৎপাদন খুব বেশি না হয়ে যায়। তার জন্য নিয়ম ছিল প্রত্যেক কুটির শিল্পী 2-3 জনের বেশি শিক্ষানবিশ দোকানে রাখতে পারবে না। কাঁচামাল কেনা, শিক্ষানবিশের বেতন, তৈরি জিনিসের দাম ইত্যাদি সবকিছু সমিতি ঠিক করে দিত। কুটির শিল্পীর সংখ্যা যাতে খুব বেশি হয়ে না যায়, তার জন্য এরা শিক্ষানবিশদের কিছুতেই কুটির শিল্পী হবার অধিকার দিত না। তাদের শিক্ষার সময় বাড়িয়ে দিত। কুটির শিল্পী হবার জন্য কঠিন পরীক্ষা উত্তীর্ণ হতে হতো এবং বেশ একটা মোটা টাকা সমিতিকে দিতে হতো। প্রথম যে কেউ এইসব শর্ত পালন করতে পারলে কুটির শিল্পী হবার অধিকার পেত, কিন্তু পরে ক্ষমতাশালী কুটির শিল্পীদের আত্মীয়স্বজন ছাড়া এই অধিকার সহজে কাউকে দেওয়া হতো না। এর ফলে শিক্ষানবিশদের ভেতর তীব্র অসন্তোষ দেখা দিল এবং তারা নানারকমভাবে সংঘবদ্ধ হয়ে গিল্ডগুলোর বিরোধিতা করতে লাগলো। বিনিময় প্রথা শহরে তখন দম্ভের মতো চালু হয়ে গেছে। শ্রমবিভাগ অনেক দূর অগ্রসর হয়েছে। শুধু যে এক দল, এক লোক একটা জিনিস তৈরি করতে লাগলো তা নয়। প্রত্যেক দলের ভিতর অনেকগুলো ভাগ করে একটা ছোট দল ওই জিনিসটার একটা অংশ তৈরি করতে লাগলো। যেমন কাপড় তৈরির ব্যাপারে কেউ সুতা কাটে, কেউ রং করে, কেউ বা তাঁত বোনে ইত্যাদি। এর ফলে সমাজের উৎপাদন ক্ষমতা খুব বেড়ে গেল। এরপর থেকে শুরু হলো সমাজের এক নতুন অধ্যায়। স্বাভাবিক উৎপাদন প্রণালী নষ্ট হয়ে গিয়ে তার জায়গায় পণ্য উৎপাদন প্রণালী স্থাপিত হলো। কি করে তা হলো তা পরের অধ্যায়ে আমরা দেখব।